নাগরিক সংবাদে স্বাগত। সঙ্গে আছি আমি শামিমা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। এলডিসি থেকে উত্তরণে প্রধান উপদেষ্টা ডব্লিউবিটিওর সহায়তা চেয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে জানাবেন আসন্ন নির্বাচনের প্রস্তুতির কথা, বলবেন অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রোহিঙ্গা সংকট নিয়েও। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত সোমবারে নিউ ইয়র্কে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিন সাধারণ অধিবেশনের ফাঁকে বেশ কয়েকজন বিশ্ব নেতাদের সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। বৈঠক হয় বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সাথে। বৈঠকে বাংলাদেশ যাতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়ে সেজন্য বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণ সমর্থন চাইলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথেও। বৈঠকে বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্থাটির প্রধান অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি, সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। এর আগে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্যারিসের মেয়র আনে হিদালগো। বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের এফেক্টেড না হয় সেজন্য আমরা ডব্লিউটিওর হেল্প চেয়েছি। এছাড়া আগামী 26 সেপ্টেম্বর 80তম অধিবেশনে ভাষণ দেবেন সরকার প্রধান। বিশ্ব নেতাদের অভিহিত করবেন আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের সবচেয়ে বড় তাৎপর্য হলো পুরো ওয়ার্ল্ড বিশ্ববাসীকে জানানো যে বাংলাদেশের একটা খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশন আমরা ফেব্রুয়ারিতে করতে যাচ্ছি। বিশ্ব নেতারা আসন্ন নির্বাচনে পূর্ণ সমর্থন দিয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব নেই, নিয়মিতই বৈঠক হচ্ছে দলগুলোর সাথে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়া নিয়ে ভোটারদের মধ্যে সিদ্ধান্তহীনতার হার বেড়েছে। আর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিষয়ে 6 মাসের ব্যবধানে ভোটারদের মনোভাবে সামান্য পরিবর্তনের ইঙ্গিত এসেছে ভোট সামনে রেখে পরিচালিত এক জরিপে। তবে সমর্থনে এগিয়ে রয়েছে বিএনপি। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে সরকার। সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোকেও তৎপর দেখা যাচ্ছে। এমন অবস্থায় ভোটারদের মতামত জানতে জরিপ চালিয়েছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপের দ্বিতীয় দফার তৃতীয় পর্বের ফলাফল প্রকাশ করা হয় রাজধানীর জাতীয় আর্কাইভস মিলনায়তনে। সেপ্টেম্বর পর্যন্ত ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন অংশগ্রহণকারীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বিএনপি। তবে অল্প কমেছে দলটির জনপ্রিয়তা। জামায়াত এনসিপিকে ভোট দিতে আগ্রহীর হারও কমেছে। জরিপে দেখা গেছে 6 মাসের ব্যবধানে আওয়ামী লীগের প্রতি ভোটারদের সমর্থন সামান্য বেড়েছে। মার্চের সমর্থন ছিল 14%, সেপ্টেম্বরে তা দাঁড়িয়েছে 18.8%। অংশগ্রহণকারীরা বলছেন, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে না পারে তাদের ভোটারদের 45.6% ভোট যাবে বিএনপির দিকে, 33.5% যাবে জামায়াতের কাছে। শিক্ষা ও বয়সের ভিত্তিতে ভোটারদের পছন্দে ভিন্নতা দেখা গেছে। বয়স বাড়ার সঙ্গে বিএনপির সমর্থন বেড়েছে, আর জেনজি প্রজন্ম ও নারীদের মধ্যে জামায়াতের প্রতি ঝোঁক বেশি। অর্থনৈতিক চাপে মার্চে যেখানে জনগণ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, সেখানে সেপ্টেম্বরের জরিপে তাদের প্রথম অগ্রাধিকার হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা। ভারতীয় গণমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাক্ষাৎকার ডাহা, মিথ্যা ও মনগড়া বলে বিবৃতি দিয়েছে বিএনপি। দলটি জানায়, তিনি বিদেশি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। এদিকে নিউ ইয়র্কে নেতাদের হেনস্থার ঘটনায় অন্তর্বর্তী সরকারের দক্ষতার অভাবকে দুষছেন বিএনপি নেতারা। বিস্তারিত প্রতিবেদনে।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। যাতে বলা হয়, নির্বাচনে বিএনপি জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে চায়। এছাড়াও 30টি আসন না দেয়ায় পিআর নিয়ে বিএনপিকে চাপ সৃষ্টি করছে জামায়াত, এমন খবর সহ দেশের রাজনীতি নিয়ে নানা বক্তব্য তুলে ধরা হয়। এমন সংবাদ প্রকাশের পর গতকাল রাজনীতির মাঠে শুরু হয় উত্তাপ। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও নানা প্রতিক্রিয়া দেয়া হয়। এমন প্রেক্ষিতে আজ দলটির পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়, যাতে বলা হয়, বিএনপি মহাসচিব বিদেশি কোনো পত্রিকায় সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্য প্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। এদিকে পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটি নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতারা। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। নিউ ইয়র্কের ঘটনার জন্য সরকারের সমালোচনা করেন তারা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে, তারা যদি আজকে আরও বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। আওয়ামী লীগকে যারা সহযোগিতা করেছে তারা যাতে খোলস পাল্টাতে না পারে সেই জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান রিজভী। আওয়ামী লীগের সাথে কোনো আপাত নেই। আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের জন্য খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে, আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে। এখনো ষড়যন্ত্র চলছে জানিয়ে বিএনপি নেতারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সম্পূর্ণ মিথ্যা, অবৈধ, ভিত্তিহীন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও বোমা ছোড়ার নির্দেশ দিয়েছিলেন হাসিনা। ট্রাইব্যুনালের জবানবন্দিতে জানান প্রসিকিউটর ও বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এ সময় 3টি নাম্বারের 69টি কল রেকর্ড সংগ্রহে থাকার কথাও জানান তিনি। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দাও, এদের মেরে ফেলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন যখন তুঙ্গে, তখন ফোনালাপে ফজলে নূর তাপস, হাসানুল হক ইনুকে এসব কথা বলে কঠোর হওয়ার নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিশেষ তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণে উঠে আসে এমন তথ্য। কারিগরি ত্রুটি সরিয়ে বেলা 1টার দিকে শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার এই সাক্ষ্য গ্রহণ। জবানবন্দিতে বিশেষ প্রসিকিউটর বলেন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে 69টি কল রেকর্ড এবং 3টি নাম্বারের সিরিয়াল সংগ্রহ করেন তিনি। এর মধ্যে একটি কলে শেখ হাসিনা ও ফজলে নূর তাপসের মধ্যে কথোপকথন পাওয়া যায়। প্রথম যেটা এখানে উপস্থাপন করা হয়েছে সেইখানে শেখ হাসিনা এবং ফজলে নূর তাপস, তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথাল উইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে হবে। এরপর আরেকটি অডিওতে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি মাকসুদ কামাল ও শেখ হাসিনার কথোপকথন পাওয়া যায়, সেটিও পরীক্ষা করা হয় সিআইডির ফরেনসিক ল্যাবে। শেখ হাসিনা এবং মাকসুদ কামাল সাহেবের যে ফোনালাপ, তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে ছাত্ররা রাজাকার বলেছে নিজেদেরকে। উক্ত ফোনালাপ পর্যালোচনা করে জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে সরাসরি বোম্বিং করা, হেলিকপ্টার ব্যবহার করে গুলি, ইন্টারনেট সেবা বন্ধ করা সহ গুলির নির্দেশ দেওয়ার প্রমাণ মেলে। ইন্টারনেট সেবা উনি বন্ধ করে দিয়েছেন, সেইটাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করার চেষ্টা করছে। শেখ হাসিনা, ফজলে নূর তাপস, মাকসুদ কামাল ও হাসানুল হক ইনুর এই কথোপকথন শোনানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। শেয়ার বাজারে তালিকাভুক্ত ডমিনেন্স স্টিলের ফ্যাক্টরি বন্ধ দীর্ঘদিন। ইস্যু ম্যানেজার ও আইপিও জালিয়াতি চক্রের যোগসাজশে এটিকে কোম্পানির তালিকাভুক্তি করিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে শত শত কোটি টাকা। আগের কমিশন ও কর্মকর্তাদের ঘুষ বাণিজ্যের নানা অভিযোগ রয়েছে। সানি আহমেদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। গেল 2 কমিশনের আমলে যত দুর্বল ও বাজে আইপিও তালিকাভুক্ত হয়েছে তার মধ্যে ডমিনেন্স স্টিল বিল্ডিং সিস্টেম অন্যতম। সরেজমিনে গিয়ে দেখা যায় কোম্পানির ফ্যাক্টরি বন্ধ দীর্ঘদিন। ফ্যাক্টরি চালুর পর কিছুদিন কাজ চললেও 5 বছরের বেশি এটি নিষ্ক্রিয় দেখছেন স্থানীয়রা। ওই যে সামনে আছে
কিন্তু আর বহুত আগে আছে, কিন্তু এখন আর নাই। তো অনেকদিন আগেই করছিল, কয়েকদিন তারা স্টিলের কাজ কর্ম করছে, তারপরে থেকে বন্ধ হওয়ার কারণে মানে শুধু একটা সিকিউরিটি গার্ড থাকে না, আর হয়তো কমপক্ষে 10-7 বছর হয়েছে। কোম্পানিটি কিভাবে শেয়ার বাজারে তালিকাভুক্ত হলো, কারাই বা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে নাগরিকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য। কিছুদিন আগে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডসের আইপিও জালিয়াতি চক্রের মুখোশ উন্মোচন করে বিএসইসি, যেখানে ছাগলকাণ্ডের মতিউর সহ রয়েছেন তার সঙ্গে সম্পৃক্ত সিন্ডিকেটের অন্যান্যরা। ডোমিনেজ স্টিলের ক্ষেত্রেও দেখা গেছে একই কৌশল। একমি পেস্টিসাইডসের যাদের নাম উঠে এসেছে তাদের নাম রয়েছে ডোমিনেজ স্টিলের প্রসপেক্টাসেও। তালিকাভুক্তির আগে বিপুল বোনাস শেয়ার ইস্যু করা এবং অর্থ জমা না দিয়েই প্লেসমেন্ট শেয়ার নিয়ে চক্রটি হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা, এমন অভিযোগ কোম্পানির বিরুদ্ধে। এছাড়া আগের কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও নগদ অর্থ ও বেনামে শেয়ার ঘুষ হিসেবে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এদিকে ডোমিনেজ স্টিলের ফ্যাক্টরিতে কার্যক্রম হয় অর্ডার ভিত্তিক, তবে এখন সবারই অবস্থা খারাপ, জানালেন কোম্পানির সিএফও। বিজনেস হচ্ছে এটা অর্ডার বেসিসে, আমাদের লাগলে আমরা ব্যবহার করি। আপাতত তো বিজনেস ভলিউম অনেক ডাউন না, আমি আমাদের এফএস দেখলে তো সবাই বসে আছে, ওয়েট করতেছে নির্বাচন হবে, ইকোনমি একটু আবার বুস্ট আপ করবে। এখন তো সবারই পজিশনিং খারাপ। কোম্পানিটি আইপিওর মাধ্যমে নিয়েছে 30 কোটি টাকা, কিন্তু অন্তরালে বোনাস আর প্লেসমেন্ট শেয়ার কারসাজিতে পুঁজিবাজারের ক্ষতি কয়েকশো কোটি টাকা। এই বিষয়ে কমিশন তদন্ত করলেই সঠিক চিত্র বেরিয়ে আসবে, এমনটাই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চান শিকারী সীমান্ত দিয়ে 19 জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে বিএসএফ ঠেলে বাংলাদেশে পাঠানোর পর বিজিবি তাদেরকে আটক করেছে। 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, তাদের মধ্যে 6 জন নারী, 10 জন পুরুষ ও 3টি শিশু রয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে তারা সবাই বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়ে দেশটির পুলিশের হাতে গ্রেফতার হন, বিভিন্ন কারাগারে সাজাও খেটেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ শিক্ষক কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 7 দিনের সময় বেঁধে দিয়ে শাটডাউন প্রত্যাহার করেছেন কর্মকর্তা কর্মচারীরা। তবে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জানিয়েছে শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে কর্মকর্তাদের পক্ষে অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম পৃথকভাবে সাংবাদিকদের ব্রিফিং করেন এবং সর্বসম্মতভাবে আমরা প্রশাসনকে 7 কর্মদিবস সময় দিতে চাই। এই 7 কর্মদিবসের মধ্যে প্রাতিষ্ঠানিক সুবিধা হতে আমাদের ফিরিয়ে দেওয়া না হয়, 7 কর্মদিবস পরে আমরা আরো বৃহত্তর কর্মসূচি। এবার খেলার খবর। এশিয়া কাপে সুপার 4-এর লড়াই এখন সমীকরণের খেলা। বাংলাদেশ ও শ্রীলঙ্কা একই দড়িতে বাঁধা, একে অপরের জয় পরাজয়ের উপর নির্ভর করছে দুই দলের ফাইনালে ওঠার আশা। 3 ম্যাচ জিতে শীর্ষে থেকে সুপার 4-এ উঠেছিল শ্রীলঙ্কা, কিন্তু সুপার 4-এ সে হঠাৎ হারিয়েছে ছন্দ। প্রথমে বাংলাদেশ, পরে পাকিস্তানের কাছে হেরে বিদায়ের শঙ্কায় লঙ্কানরা। এখন ভারতের বিপক্ষে জয় ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে হারলে ছিটকে পড়বে শ্রীলঙ্কা, কারণ 2 ম্যাচ শেষে তাদের নেট রান রেট সুবিধাজনক নয়। বাংলাদেশের সামনে এখন 2টি ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে, দুটোতেই জয় পেলে সরাসরি ফাইনালে উঠবে লিটন দাসের দল। একটি ম্যাচ জিতলেও বেঁচে থাকবে আশা। আর ভারতের বিপক্ষে আজ যদি হারে বাংলাদেশ, তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হয়ে উঠবে অলিখিত সেমিফাইনাল। পাকিস্তানও সহজ পথে নেই। শ্রীলঙ্কাকে হারালেও নিজেদের ব্যাটিং ধস নিয়ে চিন্তায় আছেন অধিনায়ক সালমান। ফাইনালের টিকিট এখন শুধু মাঠে নয়, সমীকরণের বোর্ডেও লড়াই করছে বাংলাদেশ, পাকিস্তান আর শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত কারা জায়গা করে নেবে শিরোপার মঞ্চে, সেদিকেই তাকিয়ে ক্রিকেট ভক্তরা। সানিয়া আহমেদ, নাগরিক। এখন এ পর্যন্তই।
নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।